জয় হিন্দ বন্ধুরা, তোমাদের আসন্ন পুলিশের সমস্ত পরীক্ষা ও মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। খুব ভালোভাবে দেখবে ক্লাসটি, কারণ এখান থেকেই প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো চলো ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাসটিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস পড়ব সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার। সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো উন্নত নগর পরিকল্পনা ও ড্রেনেজ সিস্টেম। মহেঞ্জোদারোতে একটি স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা হলেও তার মূল ভিত্তি ছিল কৃষি। হরপ্পা সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। এটি একটি দারুণ কোশ্চেন যে হরপ্পা সভ্যতার মানুষ কোন যন্ত্রের ব্যবহার জানতো না, তো লোহার ব্যবহার জানতো না। তামা ও টিনের সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি এই সভ্যতার অন্যান্য নিদর্শন পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় হরপ্পা। হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক উন্নত সভ্যতা, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতো না। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যে হরপ্পা সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো না, তো ঘোড়ার ব্যবহার জানতো না। লোথাল ছিল প্রাচীনতম বন্দর বা পোতাশ্রয়। লোথাল মৃতের স্থান, তো লোথালকে মৃতের স্থান বলা হয় এবং মহেঞ্জোদারোকে মৃতের স্তূপ বলা হয়। তো এই দুটোকে তোমরা গুলিয়ে ফেলবে না। সিন্ধু সভ্যতা এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জন মার্শাল নামক এক ব্যক্তি। মেহেরগড় সভ্যতাকে বলা হয় হরপ্পা সভ্যতার পথিকৃত। লোথাল কথার অর্থ মৃতের স্থান। তারপর নেক্সট কোশ্চেনে বলেছে হরপ্পা বা সিন্ধু সভ্যতায় মৃতদেহকে সমাধি করার রীতি ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারো শহরকে যমজ নগরী বলা হয় বা টুইন সিটি বলা হয়ে থাকে। হরপ্পা নগরীর উঁচু এলাকাকে সিটাডেল বলা হয়। তারপর বলা হয় হরপ্পা সভ্যতায় খাদ্যশস্য মজুত রাখা হতো। হরপ্পা নগরীর উঁচু এলাকাকে সিটাডেল বলা হয়। তারপর হরপ্পা সভ্যতায় খাদ্যশস্য মজুত রাখা হতো। হরপ্পার মানুষেরা কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ছিল এবং গৃহপালিত পশুর ব্যবহার জানত, যেমন ষাঁড়, ভেড়া, ছাগলের ব্যবহার হতো। উটের ব্যবহারও হরপ্পার লোকেরা জানত, তবে ঘোড়ার ব্যবহার জানতো না তারা। তো এর আগে আমি তোমাদেরকে বলেছি যে হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতো না, কিন্তু তারা উটের ব্যবহার জানতো। এই কোশ্চেনটি দুটোভাবে আসা সম্ভাবনা রয়েছে, যেমন হরপ্পা সভ্যতায় কোন কোন পশুর ব্যবহার রয়েছে এবং কোন কোন পশুর ব্যবহার নেই। তো ঘোড়ার ব্যবহার শুধু তারা জানতো না, তাছাড়া সবগুলি তারা জানতো, যেরকম উটের ব্যবহারও তারা জানতো। ছাগল, ষাঁড়, ভেড়া, ছাগল ইত্যাদি এগুলো তো রয়েছেই। তারপর বলেছে হরপ্পা সভ্যতার শিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায়। এর থেকে বোঝা যায় এই দুই সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল। তো হরপ্পা সভ্যতার শিলমোহর পাওয়া গেছে কোথায়, এটা হয়ে যাবে সঠিক উত্তর মেসোপটেমিয়ায়। তো কোশ্চেনটি এভাবে আসতে পারে যে শিলমোহর কোথায় পাওয়া যায়, মেসোপটেমিয়ায়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার বলা হতো হরপ্পাকেই। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। নেক্সট যেটা রয়েছে বৈদিক সভ্যতা। তো বৈদিক সভ্যতা নিয়ে এখন আমরা পড়ব। হরপ্পা সভ্যতার ধ্বংসের পর বৈদিক সভ্যতার উদ্ভব হয়। বৈদিক সভ্যতার স্রষ্টাদের আর্য বলা হয়। আর্য কোন জাতিবাচক শব্দ নয়। আর্য শব্দের অর্থ সৎ বংশজাত এবং আর্য একটি ভাষাগোষ্ঠী। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে চলেছে, তো এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে, তোমরা অবশ্যই নোট করে রাখবে।
আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। আর্য শব্দের অর্থ কী বলেছে এখানে? সৎ বংশজাত। এবং আর্য একটি ভাষাগোষ্ঠী। যদি পরীক্ষা আসে আর্য একটি কী? আর্য একটি ভাষাগোষ্ঠী। তারপর বলেছে বৈদিক সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক। বৈদিক সভ্যতা কী ছিল? গ্রামকেন্দ্রিক। বৈদিক সভ্যতার দুটি ভাগে বিভক্ত, যথা ঋগ্বৈদিক যুগ বা আদিবৈদিক যুগ বলতে পারি। দ্বিতীয় যেটা রয়েছে পরবর্তী বৈদিক যুগ বা বৈদিক সাহিত্য। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অর্ধকে আদিবৈদিক যুগ বলা যেতে পারে। তারপর থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ। নেক্সট, বৈদিক সাহিত্য। বেদ এসেছে বিদ শব্দ থেকে। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। আমি যতগুলো কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি এখানে, এটা কোশ্চেন হিসাবে নয়, কিন্তু কোশ্চেনগুলো আমি নিয়ে আসবো তোমাদের কাছে, কিন্তু এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে। এগুলো তোমাদের পড়তে সুবিধা হবে এক্সামের আগে। তো বেদ শব্দটি কোথা থেকে এসছে, পরীক্ষা যদি আসে তো তোমরা দিয়ে আসবে সেখানে বিদ শব্দ থেকে এসছে। আর বিদ কথার অর্থ বিদ কথার মানে জ্ঞান। বেদের অপর নাম শ্রুতি, এটা আমরা অনেকেই জানি। সমস্ত বৈদিক সাহিত্য 4 ভাগে ভাগ করা যায়: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। প্রথম 4টি বেদ ঋক, সাম, যজু ও অথর্ব। প্রথম 3টি বেদকে ঋক, সাম, যজু একত্রে বেদত্রয়ী বলা হয়। এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। প্রথম 3টি বেদকে ঋক, সাম, যজু একত্রে বেদত্রয়ী বলা হয়। ঋগ্বেদ আর্যদের প্রাচীনতম গ্রন্থ। 4টি বেদের মধ্যে ঋগ্বেদ সবথেকে প্রাচীন। যদি তোমাদের কোশ্চেন আসে সবথেকে প্রাচীন বেদ কোনটি, এটি সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। সংহিতা কথার অর্থ হচ্ছে সংকলন করা। আর্যদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো তোমরা অবশ্যই শুনবে এবং নোট করে নেবে। সামবেদ। সামবেদ গানের সুর সম্পর্কিত শ্লোকগুলির সংকলন। সামবেদ সুর করে গানের মতো গাওয়া হতো। নেক্সট চলে যাচ্ছি যজুর্বেদ। যজুর্বেদ যাগযজ্ঞের মন্ত্রাদি, মানে যজ্ঞ যে করা হয় সেই যজ্ঞের মন্ত্র রয়েছে যজুর্বেদে। তারপর নেক্সট বলেছে অথর্ববেদ, জাদু মন্ত্রের সংকলন অথর্ববেদ। এবং অথর্ববেদ হলো ভারতীয় চিকিৎসা শাস্ত্রের উৎস। তো নেক্সট চলে যাচ্ছি গায়ত্রী মন্ত্র। তো গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছে? সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে। তো এগুলো নিয়ে আমি কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য, তবুও তোমরা এগুলো মুখস্থ করবে এবং নোট করে রাখবে। নেক্সট চলে যাচ্ছি বৈদিক সমাজের বৈশিষ্ট্য। বৈদিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল যৌথ পরিবার প্রথা। সমাজের সবথেকে ছোট অংশ ছিল পরিবার এবং পরিবারের সবথেকে বয়স্ক পুরুষ ছিলেন প্রধান। তাই বৈদিক যুগের সমাজ ছিল পিতৃতান্ত্রিক সভ্যতা। চতুরাশ্রম ব্যবস্থা ছিল বৈদিক সমাজ ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য। আশ্রম অর্থজীবনের অবস্থা। 4টি আশ্রম হল ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গ্রান্থস্থ এবং সন্ন্যাস। তো এখানে 4টি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এগুলো তোমরা একটু নোট করে নেবে। যেমন ব্রহ্মচর্য আশ্রম ছাত্র ব্যবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষালাভ করা, এবং দ্বিতীয় গ্রান্থস্থ আশ্রম শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করা, এবং তৃতীয়তে বলা রয়েছে বানপ্রস্থ আশ্রম সংসারের দায়িত্ব থেকে মুক্তি পেয়ে বনে গিয়ে ধর্মচর্চা করা, এবং চতুর্থ বলা হয়েছে সন্ন্যাস আশ্রম ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকা হলো সন্ন্যাস আশ্রম। নেক্সট কোশ্চেনে বলেছে ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? তো এটা হয়ে যাচ্ছে মেহেরগড় সভ্যতা। তো এখন আমরা যেগুলো কোশ্চেন পড়ব সব এগুলো কোশ্চেন। তো তোমরা এতক্ষণ যা পড়লে এই কোশ্চেনগুলির মধ্যে তোমরা দেখবে অনলাইনের হিসাবে রয়েছে, প্রত্যেকটা তোমরা নোট করে রাখবে এবং এগুলো মুখস্থ করবে। তো চলো, তো ভারতের প্রাচীনতম সভ্যতার নাম হয়েছে মেহেরগড় সভ্যতা। তো মেহেরগড় সভ্যতাকে আবিষ্কার করেন দুজন ফরাসি, যা ফ্রাঁসোয়া জারিচ এবং রিচার্ড মিডো। এগুলো কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবে।
তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, কত সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে? 1974 থেকে 1986 খ্রিস্টাব্দের মধ্যে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তো ব্রোঞ্জ যুগের সভ্যতা সিন্ধু যুগের, ঠিক আছে। তো সিন্ধু সভ্যতার মোট কয়টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে? এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই তোমরা দিয়ে রাখো। তো 250টি। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হরপ্পা কে আবিষ্কার করেন? তো দয়ারাম সাহনি 1921 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্রের নাম কি? মহেঞ্জোদারো হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার কোন কোন কেন্দ্রে ধানের ব্যবহার নিদর্শন মিলেছে? লোথাল ও রংপুরে ধানের নিদর্শন মিলেছে। সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে কৃষিকাজ। পৃথিবীতে প্রথম কারা তুলা চাষ শুরু করেছিল? সিন্ধু সভ্যতার মানুষেরাই পৃথিবীতে প্রথম তুলা চাষ শুরু করে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, সিন্ধু সভ্যতায় কোন পশুর ব্যবহার ছিল না? ঘোড়া হয়ে যাবে সঠিক উত্তর। এটা আমি বারবার তোমাদেরকে পড়িয়েছি, এর আগেও আমি তোমাদের বলেছি যে সিন্ধু সভ্যতায় কোন পশুর ব্যবহার ছিল না। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই কোশ্চেনটা এখানে রিপিট হয়েছে, ঘোড়ার ব্যবহার ছিল না। হরপ্পা সভ্যতার প্রধান পুরুষ দেবতার নাম কি? এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি তোমরা ভিভিআই দিয়ে রাখো। তো হরপ্পা সভ্যতার প্রধান পুরুষ দেবতার নাম ছিল পশুপতি শিব। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এটি রাবি নদীর তীরে অবস্থিত। তো কোন নদীর তীরে কী কী রয়েছে এগুলো আমি তোমাদেরকে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বলে দেবো, একটা লিস্ট দিয়ে দেবো। তবুও তোমরা যেগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাবি নদীর তীরে। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? এটি হয়ে যাবে সিন্ধু নদের তীরে। আর এগুলো তোমরা গুলিয়ে ফেলবে না, প্রত্যেকটা আলাদা আলাদা তোমরা এগুলো লিস্ট করে আমি লিস্ট দিয়ে দেবো, তোমরা এগুলোকে মুখস্থ করবে। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? ভোগাবর নদীর তীরে লোথাল অবস্থিত। কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? ঘরগড়া নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত। সিন্ধু সভ্যতায় মোট কয়টি শিলমোহর আবিষ্কৃত হয়েছে? এটাও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা ভিভিআই দিয়ে রাখতে পারো। 2500টি রয়েছে। নেক্সট কোশ্চেনে বলেছে, বেদের অপর নাম শ্রুতি কেন? তো আমি তোমাদেরকে এর আগে পড়িয়েছি, বেদের অপর নাম শ্রুতি বলা হয়। এটা কেন সেটাই আমি তোমাদেরকে বলছি। প্রথম দিকে বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। এটাও আমি পড়িয়েছি তোমাদেরকে এর আগে। বৈদিক সাহিত্য যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো? এটি হয়ে যাবে সঠিক উত্তর কুলপতি বা কুলপা। এটিও ভিভিআই, তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবে এবং মুখস্থ করবে। নেক্সট কোশ্চেনে বলেছে, বলি কি? বলি হলো একটি ঋগ্বৈদিক যুগের এক প্রকার অনিয়মিত কর ব্যবস্থা। তো এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি তোমাদেরকে প্রত্যেকটি বলে দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে এবং যেগুলো ভিভিআই দেবো সেগুলো অবশ্যই স্টার দিয়ে রাখবে তোমরা। ঋগ্বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম বলো। তো এখানে হয়ে যাচ্ছে ঘোষা, বিশ্ববারা, অপলা ও লোপামুদ্রা। নেক্সট কোশ্চেনে বলেছে, চতুরাশ্রম কি? বৈদিক যুগের মানুষের জীবনের 4টি পর্যায়: ব্রহ্মচর্য, গ্রান্থস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। নিষ্ক কি? এখানে বলেছে নিষ্ক। নেক্সট কোশ্চেনে বলেছে নিষ্ক কি? বৈদিক যুগে ব্যবহৃত স্বর্ণমুদ্রার নাম নিষ্ক। তো এগুলো ছোট ছোট জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং মুখস্থ করবে। আমি বারবার করে বলে দিচ্ছি, এগুলো পশ্চিমবঙ্গে যে কোনো এক্সামের জন্য এবং কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মিসলিনিয়াসে বিশেষ করে এগুলো ভেতর থেকে কোশ্চেনগুলোকে তুলে ধরে। তো এগুলো তোমরা অবশ্যই বারবার করে পড়বে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, বেদ কয়টি ও কি কি? তো বেদ 4টি আমরা সবাই জানি, ঋক, সাম, যজু এবং অথর্ব। প্রতিটি বেদ কয়টি ও কি কি ভাগে বিভক্ত? তো প্রতিটি বেদ 4টি ভাগে বিভক্ত, যথা সংহিত, ব্রাহ্মণ, আরণ্যক
ও উপনিষদ, এগুলো আমি আগেই পড়িয়েছি, তবুও কোশ্চেনের মাধ্যমে তোমাদেরকে আমি করাচ্ছি। উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? এটাও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা ভিভিআই দিয়ে রাখতে পারো। এখানে বলেছে বেদের অন্তে বা শেষে উপনিষদ রচিত হয় বলে এর আরেক নাম বেদান্ত। নেক্সট কোশ্চেনে বলেছে অষ্টাধ্যায়ী কে রচনা করেন? তো পাণিনি হয়ে যাবে সঠিক উত্তর। মহাভারত কে রচনা করেন? ঋষি ব্যাসদেব। তারপর নেক্সট কোশ্চেনে বলেছে রামায়ণ কে রচনা করেন? ঋষি বাল্মীকি। কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচনা করা হয়? এটিও আমি তোমাদেরকে পড়িয়েছি। তো সৌর অধিষ্ঠানের দেবী সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আরেকটি কথা, তোমাদের আসন্ন এক্সামগুলো যেগুলো রয়েছে ডাব্লিউবিপি, কেপি এবং মিসলিনিয়াসের জন্য যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে এবং সাজেশন প্রয়োজন হয়, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো, আজকের জন্য এতটুকুই। তোমাদের আসন্ন ডাব্লুবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।